জাপানের সবচেয়ে সিকিউর জেল থেকে পালানো নামকরা এই হ্যাকারের গল্প আপনাকে অবশ্যই চমকে দেবে, কারণ তার দুর্দান্ত লেভেলের হ্যাকিং স্কিল সহ মানুষের ব্রেন নিয়ে খেলার ক্ষমতা যে কাউকে চমকে দেবার মতোই। তার জেদ এবং লক্ষ্য দিন দিন তাকে আরও বেশি বেপরোয়া করে তোলে। বলা যেতে পারে সে অনেকটাই সাইকোও বটে। তবে তার অপ্রতিরোধ হ্যাকিং প্রতিভার কারণে জাপানের সর্বোচ্চ নামকরা আন্ডারওয়ার্ল্ড গ্রুপ হিবিস্কাস তাকে হায়ার করে নেয়। আর এরপর থেকে শুরু হয় মাথা ঘুরে যাওয়ার মতো যত সব ঘটনা। আজ আমরা সেই ঘটনার মাঝেই ডুব দেব আর আগাবো এই গল্পের আসল রহস্যের দিকে। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে আপনাদের কাছে একটাই আবদার, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি এই ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। গল্পের শুরুতেই আমরা একটি মেয়েকে বন্দি অবস্থায় দেখতে পারি, যার হাত পা শিকল দিয়ে বাঁধা ছিল। মেয়েটি যন্ত্রণাতে চিৎকার করছিল। সে নিজেকে বন্দি অবস্থা থেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছিল না। আর হঠাৎ করে এই মুহূর্তে তার সামনে একটি লোক চলে আসে। সেই লোকটির ভয়ঙ্কর লুকের কারণে সে মেয়েটি আরও বেশি ভয় পেয়ে যায়। আর এই দৃশ্যের মধ্যে দিয়েই সেই ব্যক্তিটির ঘুম ভেঙে যায়। তখন আমরা বুঝতে পারি যে এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু দেখছিলাম এসব কিছু ছিল এই ব্যক্তিটার কল্পনা, অর্থাৎ সে স্বপ্ন দেখছিল। তো যাই হোক, ঘুম থেকে ওঠা এই ব্যক্তিটি আমাদের এই গল্পের মেইন চরিত্রের মধ্যে একজন। তার নাম ছিল উরানো। অন্যদিকে আমরা কাগায়াকে দেখতে পারি। আর কাগায়া নামের এই ব্যক্তিটি ছিল জাপানিজ ইন্টেলিজেন্সের ডায়নামিক অফিসার। কাগায়া তার যে কোনো কাজে এতটাই বেশি মনোযোগী ছিল যে সে খুব কম বয়সে এতটা এগিয়েছে। তার এত প্রমোশনের পরেও সে যেন কোনোভাবেই খুশি না। তার জীবনে বিশেষ একটি ব্যর্থতাও আছে, আর সেটা হলো উরানো নামের একজন ব্যক্তিকে সে কোনোভাবেই ধরতে পারছে না। গত 5 বছর যাবৎ উরানো নামের এই ব্যক্তিটিকে সে অ্যারেস্ট করার চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত সেটা সে পারেনি। আর এই মুহূর্তে আমাদের মনে প্রশ্ন তৈরি হয় যে উরানো নামের এই ব্যক্তিটা আসলে কে? কাগায়ার মতো এত বড় ইন্টেলিজেন্ট অফিসার কিনা তাকে ধরতে পারছে না। আর এ সময় উরানোর পরিচয় পাওয়ার জন্য সিনটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। এ সময় আমরা দেখতে পারি যে উরানো নামের এই ব্যক্তিটি আসলেও সাইকো কিলার। আর কোনো একটি কারণে সে মেয়েটিকে কোনোভাবে পায় না, যার কারণে তার ভিতরের পশুত্ব আবারও জেগে ওঠে। শুরু হয়ে যায় একের পর এক খুন। উরানো তখন অনেক মানুষকে সবার চোখের সামনেই মারতে শুরু করে, যার কারণে কাগায়া তখন থেকেই তার পিছু লাগে। মজার ব্যাপারটি হলো কাগায়া উরানোকে বারবার ধরার চেষ্টা করে, তবে উরানো কাগায়ার চোখের সামনে দিয়ে বারবার পালিয়ে যায়, যার কারণে কাগায়া নিজেকে অনেক বড় অথর্ব মনে করে। সে কোনোভাবে মানতে পারে না যে উরানো নামের এই ব্যক্তিকে সে এখনো পর্যন্ত কেন ধরতে পারছে না। আমরা এই সময় উরানো সম্পর্কে আরও কিছু তথ্য পেয়ে যাই। আর সেটা হলো উরানো কিন্তু শুধুমাত্র সাইকো কিলার না, সে অসম্ভব মেধাবী একজন হ্যাকার। তার হ্যাকিং স্কিলের মাধ্যমে সে যে কাউকে একদমই ঘোল খাইয়ে দিতে পারে। সে চোখের নিমিষে এত বড় বড় হ্যাকিং কমপ্লিট করে ফেলে যে কোনোভাবেই সেটা চিন্তাও করা যায় না। এমনকি সেই ব্যক্তিটাই প্রথম ব্যক্তি যে কিনা জাপানের জেল থেকে সুরক্ষিতভাবে পালিয়েছিল। উড়ানোর এত রিপোর্ট সারা দেশে ছড়িয়ে পড়ে। রাতারাতি সে যেন ভাইরাল হয়ে যায়। এমনকি তার এত রিপোর্টের কারণে জাপানের সবচেয়ে বড় আন্ডারওয়ার্ল্ড গ্রুপ হিবিস্কাস তার সম্পর্কে জেনে যায়। এমনকি এই গ্রুপের সেক্রেটারি জিন তাকে ডেকে পাঠায়। উড়ানো সেখানে গিয়ে জানতে চায় তাকে দিয়ে জিন কি করবে। জিন তখন তাকে জানায় আগামী কিছুদিনের মধ্যেই কোরিয়া এবং জাপানের মধ্যেকার একটি সামিট অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে দুই দেশের মধ্যেই টেরোরিজম অনেকটাই কমে আসবে। কিন্তু টেরোরিজম কমে আসলে তো জিনের কোনোভাবে চলবে না, কারণ স্কিবিস্কাস নামের এই গ্রুপটি চলেই শুধুমাত্র টেরোরিজমের মধ্যে দিয়েই। তাই জিন এবার চিন্তা করছে ওই সামিটটাকে কিভাবে থামানো যায়। সে এবার এই সামিটটাকে থামানোর জন্যই উরানোকে হায়ার করেছে। জিন তখন উরানোকে বলে, তুমি যদি এই কাজটি কমপ্লিট করতে পারো তাহলে অনেক টাকা তোমাকে দেওয়া হবে। জিনের এই কথা শুনে উরানো একটু হাসে। সে টাকা নেবে না, পক্ষান্তরে টাকার পরিবর্তে সে একটি অদ্ভুত জিনিস চেয়ে বসে। আর সেটি হলো সে একটি নামকরা সায়েন্টিস্টের সাথে দেখা করতে চায়। এই সায়েন্টিস্ট যে কোনো জীবিত প্রাণীর প্রতিমূর্তি তৈরি করতে পারে। জিন এই মুহূর্তে কোনোভাবে বুঝতেই পারছিল না যে এই সায়েন্টিস্টকে তার আবার কিসের দরকার। তবে কোনো কিছু না বুঝেই সে এই বিষয়ে রাজি হয়ে যায়। এরপরের সিন আমরা দেখতে পারি পুলিশ একটি নতুন সাইকো কিলারকে অ্যারেস্ট করেছে, যে কিনা সবার সামনেই নির্মমভাবে সাতুকি নামের একজন এজেন্টকে খুন করেছে। পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। সে জানায় সাতুকিকে সে খুবই ভালোবাসত। সাতুকির ডিভাইসে হ্যাক করে সবসময় সে তার উপর নজর রাখত। হঠাৎ সে একদিন সাতুকির ডিভাইসে কিছু পিকচার খুঁজে পায়, যেগুলো দেখে সে স্পষ্টভাবে বুঝতে পারে যে সাতুকি হয়তো কাউকে ভালোবাসে, যেটা দেখে সে কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারে না। আর এই রাগ থেকেই সে তাকে মেরে ফেলে। পুলিশ তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে একজন এজেন্টের ডিভাইস হ্যাক করলে? কারণ একজন এজেন্টের সাধারণ ডিভাইসও অনেক প্রোটেক্টেড থাকে। সে তখন পুলিশকে জানায় সে সবকিছু শিখেছে ডার্ক ওয়েব থেকে। আর এই ডার্ক ওয়েবে নামকরা একজন হ্যাকার আছে। ডার্ক ওয়েবের প্রায় সবাই তাকে গুরু বলেই জানে। আর সেই হ্যাকারের দক্ষতা সম্পর্কে এক কথায় বলতে গেলে একদমই নেক্সট লেভেলের ছিল। তাকে প্রতিহত করার মতো কোনো শক্তি কোনো হ্যাকারের ছিল না। আসামির এসব কথা গ্লাসের ওপার থেকে কাগায়া শুনতে পারে। তার কথা শুনে কাগায়া বুঝতে পারে যে এই ব্যক্তিটি আর কেউই না, সে অবশ্যই উড়ানো। কারণ উড়ানোর মতো নেক্সট লেভেলের হ্যাকিং আর কেউই জানার কথা না।
তবে উড়ানোর এই বিষয়টি সেই অফিসের কেউই বিশ্বাস করতে চায় না। তাদের অফিসের রিপোর্ট অনুযায়ী উড়ানো অলরেডি মারা গিয়েছে, যার কারণে সে যে বেঁচে থেকে এই সব কিছু করছে সেটা কেউই বিশ্বাসও করতে চায় না। কিন্তু কাগায়া বিশ্বাস করে এখনো পর্যন্ত উড়ানো অবশ্যই বেঁচে আছে। এরপর সিনটি পরিবর্তন হয়। আমরা দেখতে পারি ল্যাপটপের সামনে উড়ানো বসে তার কাজ করে যাচ্ছে। তবে এই মুহূর্তে সমীর নামের সেই মেয়েটি তার সামনে চলে আসে, এমনকি তার সাথে এমন আচরণ করে যে সে যেন তার সাথে ঘনিষ্ঠ হতে চাচ্ছে। তবে উড়ানো তার এসব আচরণ দেখে বুঝে ফেলে যে জিন অবশ্যই সমিনকে তার কাছে পাঠিয়েছে, যেন সমিন তার কাছের কেউ হয়ে তাকে হাতের মুঠোয় রেখে দিতে পারে। উড়ানো এ সময় সমিনকে স্কিপ করতে শুরু করে। সমিনে বুঝে ফেলে যে উড়ানো সবকিছু বুঝে গেছে, যার কারণে সে সঙ্গে সঙ্গে একটু হলেও ভয় পেয়ে যায়। সমিন তখন সেই রুম থেকে বেরিয়ে যায়। উড়ানো আবারও তার কাজে মনোযোগী হয়ে পড়ে। সে এ সময় যে মেয়েটিকে নিয়ে রিসার্চ করছে সে তার সাথে তার হাজব্যান্ডকে দেখতে পারে, যে ব্যক্তিটির নাম ছিল তমিতা। সেই মেয়েটির সাথে তার হাজব্যান্ড তমিতাকে দেখে উড়ানোর মাথা একদমই নষ্ট হয়ে যায়। এরপর সিনটি পরিবর্তন হয়। তমিতা নামের সেই ব্যক্তিটি একটি রেস্টুরেন্টে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল। এ সময় সেই রেস্টুরেন্টের একটি স্টাফ তার হেডফোনের সাথে লেগে সেখানে পড়ে যায়, যার কারণে তমিতার সেই হেডফোনটি সেখানে পড়ে গিয়ে নষ্ট হয়ে যায়। স্টাফটি তখন সরি ফিল করে, যার কারণে স্টাফের কাছে থাকা একটি এয়ারবাড তাকে উপহার দেওয়ার জন্য আবারও নিয়ে আসে। তমিতা সেই এয়ারবাডটি দেখে কোনোভাবেই নিতে চাচ্ছিল না, কারণ এই ইয়ারবাডটি তার ক্ষতি হওয়া হেডফোনের চেয়ে অনেক বেশি দামি ছিল। সে অনেকটাই ভাবছিল একটি স্টাফের কাছ থেকে এত দামি হেডফোন কিভাবে নেওয়া যায়। তখন সে স্টাফ তাকে বলে, এটা আপনি নিতে পারেন, কারণ এটা আমি কিনিনি। এই হেডফোনটি একটি কোম্পানি থেকে আমাকে গিফট করা হয়েছে। আর এই কথা শোনার পর তমিতা তার হেডফোনটি নিয়ে নেওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি সুমিন উড়ানোর জন্য খাবার নিয়ে যাচ্ছে। তবে দূর থেকেই সুমিন লক্ষ্য করে যে গত রাতের খাবার এখনও পর্যন্ত উড়ানো খায়নি। উড়ানোর এই অদ্ভুত আচরণটি দেখে সুমিন অনেকটাই হতভম্ব হয়ে যায়। সে ভাবতে থাকে কেন এই খাবারগুলো সে খাচ্ছে না। এরপর সুমিন নামের সে মেয়েটি আরও জানতে পারে যে উড়ানো তার কাজ কমপ্লিট করার পরে তাকে মেরে ফেলা হবে, আর এই সব কিছু প্ল্যান ছিল জিনের। তবে এত কিছু জানার পরেও সুমিন একদমই চুপচাপ ছিল, কারণ জিনের বিরুদ্ধে কোনো কিছু করার মতো শক্তি তার ছিল না। তো যাই হোক, এর পরদিন সুমিন এবং উড়ানো দুজন মিলে সেই সায়েন্টিস্টের সাথে দেখা করতে যায়। সায়েন্টিস্টের রুমে প্রবেশ করার পরে তারা অনেকগুলো প্রতিমূর্তি দেখতে পারে। আর এত এত প্রতিমূর্তি দেখে উড়ানো একদমই অবাক হয়ে যায়। পৃথিবীর যত দুর্লভ এবং বিলুপ্ত প্রতিমূর্তি সেখানে রাখা ছিল, তবে সবশেষে একটি প্রতিমূর্তি উড়ানোকে একদমই হতভম্ব করে দেয়। আর সেটা ছিল একটা বাচ্চা মেয়ের, যে প্রতিমূর্তিটির দেখতে হুবহু মানুষের মতো। আর এ সময় উড়ানো ভাবতে থাকে সে একজন ব্যক্তির প্রতিমূর্তি তৈরি করবে। তবে এই মুহূর্তে জানা যায় না যে আসলে সে কার প্রতিমূর্তি তৈরি করার জন্য চিন্তা করছে। তবে আমরা এটা দেখতে পারি যে তার হাসিতে অনেকটাই রহস্যের ছাপ দেখা যায়। সিনটি পরিবর্তন হয়। আমরা দেখতে পারি উড়ানো সোফায় শুয়ে ঘুমিয়ে পড়েছে। সুমিন তখন তার গায়ের কাঁথাটি ঠিক করে দিতে যায়। এ সময় সে উড়ানোর পিঠে কিছু অদ্ভুত দাগ দেখতে পারে। ঠিক একই রকম দাগ সুমিনের পিঠেও ছিল, যার কারণে সুমিন বুঝতে পারে যে উড়ানোর জীবনের কাহিনীও হয়তো অনেক কষ্টকর, যেটা ভেবে সে উড়ানোর প্রতি অনেকটাই উইক হয়ে পড়ে। সিনটি পরিবর্তন হলে আমরা কাগায়া এবং তার গার্লফ্রেন্ড মিনুরিকে দেখতে পারি। মিনুরি তখন কাগায়াকে জানায় তার কিছু কাজের জন্য বাইরের দেশে যেতে হবে। কাগায়া তার কথা শুনে হাসি মুখে সবকিছু মেনে নেয়। এরপর কাগায়া তার অফিসে চলে যায়। হঠাৎ কিছুক্ষণের মধ্যেই তাদের অফিসে অ্যালার্ম বাজতে শুরু করে। তারা লক্ষ্য করে ঠিক যে জায়গাতে কোরিয়া এবং জাপানের যৌথ সামিট হওয়ার কথা ছিল, ঠিক ওই জায়গাতে একটি মিসাইল ছোড়া হয়েছে। আর এই মিসাইলটি সেই টার্গেটে বুঝতে সময় নেবে মাত্র 2 মিনিট, যেটা দেখে সেই অফিসের সবাই একদমই হতভম্ব হয়ে যায়, কারণ তারা ভাবতেই পারছিল না যে এই মিসাইলটিকে 2 মিনিটের মধ্যে কিভাবে ডিঅ্যাক্টিভ করা সম্ভব। তাই তারা কোনো কিছু বুঝতে না পেরে তাদের টিমের সবাইকে এই নিউজটি তারা জানিয়ে দেয়। পাশাপাশি টার্গেটেড এরিয়ার সকল মানুষকে সেই জায়গা থেকে দূরে সরে যেতে বলে। পাশাপাশি আমরা দেখতে পারি তারা খুব চেষ্টা করে যাচ্ছিল সেই মিসাইলটিকে যে কোনোভাবে হোক আটকানোর জন্য, কিন্তু ব্যাপারটা তাদের কাছে এতটাও সহজ ছিল না। কাগায়া এই সময় লক্ষ্য করে যে তাদের সামনে যে ভিডিওটি তারা দেখতে পাচ্ছিল সেটা আসলেও বাস্তবে ঘটছে না, অর্থাৎ সেই টার্গেটের এরিয়ার আকাশে কোনো মিসাইলই ছিল না, যেটা হয়তো তারা তাদের ভিডিওতে দেখতে পাচ্ছিল। আর এসব কিছু দেখতে পেরে কাগায়া বুঝতে পারে যে তাদের সার্ভার হ্যাক করে এই সব কিছু তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল যেন তাদেরকে ভয় দেখানো যায়। সে এবার প্রচণ্ড পরিমাণে রেগে যায়। সঙ্গে সঙ্গে এই বিষয়টি কাগায়া তার বসকে জানিয়ে দেয়। তবে তাদের টিম এবার অনেক বেশি টেনশনে পড়ে যায়, কারণ তারা বুঝতে পারছিল না যে তাদের মতো স্পেশাল সিকিউরিটি টিমের সার্ভার কিভাবে হ্যাক করা সম্ভব। এ সময় তাদের মুখের দিকে তাকিয়ে বোঝাই যাচ্ছিল যে তাদের সার্ভার হ্যাক করার বিষয়টা একদমই অষ্টম আশ্চর্যজনক বিষয়ের মতো বিষয় ছিল। এমনকি তাদের সার্ভার হ্যাক করার জন্য অনেক বেশি সাহস দরকার। কেউ বুঝতেই পারছিল না যে আসলে এই কাজটা কার দ্বারা করা সম্ভব। তবে কাগায়া সবকিছু বুঝতে পারে এই কাজ উড়ানো ছাড়া আর কারোরই করা সম্ভব না। উড়ানোর কথা এর আগেও সে বারবার সবাইকে বলেছে, কোনোভাবেই তারা বিশ্বাস করে না, কারণ তাদের ডকুমেন্ট অনুযায়ী উড়ানো তো এখন মৃত। অন্যদিকে আমরা উড়ানো এবং জিনকে দেখতে পারি। উড়ানোর এই কাজে জিন অনেকটাই খুশি হয়ে যায়, এমনকি সে উড়ানোর পরবর্তী স্টেপ সম্পর্কে জানতে চায়।
উড়ানো তার পরবর্তী প্ল্যান সম্পর্কে জানায় যে সামিটের দিনই সে এই মিসাইলটি লঞ্চ করবে, যার ফলে সামিটও কমপ্লিট হবে না এবং দুই দেশের মধ্যে একরকম দ্বন্দ্ব তৈরি হয়ে যাবে। তো যাই হোক, এর পরবর্তী সিনে আমরা দেখতে পারি সুমিন রাতের বেলায় উড়ানোর জন্য খাবার নিয়ে গেছে। সুমিন ভাবতে থাকে উড়ানো এবারও হয়তো সেই খাবারগুলো কোনোভাবেই খাবে না, কিন্তু তাকে ভুল প্রমাণ করে উড়ানো সেই খাবারগুলো মজা করে খেতে থাকে। উড়ানো তখন সুমিনকে ডেকে বলে খাবারগুলো অনেক মজা হয়েছে। সুমিন তার কথা শুনে অনেক খুশি হয়ে যায়। আর এই সময় আমরা দেখতে পারি উড়ানো একটি চার্জিং কেবল সেই সুমিনের হাতে দিয়ে দেয়। সুমিনকে সে বলে জিনের চার্জিং কেবলের সাথে এটা এক্সচেঞ্জ করে ফেলতে। প্রথমত সুমিন তার কথায় কোনোভাবেই রাজি হয় না, তবে একটা পর্যায়ে সে উড়ানোর কথায় রাজি হয়ে যায়। এরপর সুমিন তার কাজ কমপ্লিট করার জন্য জিনের রুমে প্রবেশ করে এবং সে ডেটা কেবলটি চেঞ্জ করে ফেলে। সৌভাগ্যবশত সে নিজেকে লুকিয়ে এবারের বারে বেঁচে যায়। এরপর দিন আমরা দেখতে পারি কাগায়া তার কলিগের একটি কথা শুনে একদমই অবাক হয়ে যায়। সে জানতে পারে হিবিস্কাস নামের সেই গ্রুপটি আগের দিনে সেই ফেক মিসাইল অ্যাটাকের বিষয়টির সম্পূর্ণ দায়ভার নিজের কাঁধে নিয়ে নিয়েছে। আর এই বিষয়টি নিয়ে অবাক না হওয়ারই বা কি আছে? একে তো এত বড় ক্রাইম করে বসেছে, তার উপর আবার এই সব কিছুর দায়ভার হিবিস্কাস নিজের কাঁধে নিয়ে নিয়েছে। এর পিছনে অবশ্যই কোনো না কোনো রহস্য আছে। এমনকি কাগায়া তখন ভাবতে থাকে যে তাদের ডিপার্টমেন্টের মধ্যে অবশ্যই কেউ হয়তো হিবিস্কাসের হয়ে কাজ করে। তা না হলে সামিটের সেই লোকেশন সম্পর্কে তারা কিভাবে জানতে পারলো? এমনকি কাগায়া আরও কিছু ভাবতে থাকে যে হিবিস্কাসে অবশ্যই নতুন কেউ না কেউ জয়েন করেছে, কারণ এর আগেও হিবিস্কাস তাদের ওয়েবসাইট হ্যাক করার জন্য বারবার চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবে তাদের সাইট তারা হ্যাক করতে পারেনি। এতদিন পরে তাদের আপনা আপনি বুদ্ধি গজিয়ে গেল, তারা হুট করেই কিনা তাদের ওয়েবসাইট হ্যাক করে ফেলেছে। আর এই হ্যাকটি অবশ্যই কোনো বুদ্ধিমান ব্যক্তি করেছে। আর এসব কিছু ভাবতে ভাবতে কাগায়া আবারও উড়ানোর কথা চিন্তা করে। তবে পরিস্থিতির এমন অবস্থাতে কাগায়ার বস মেনে নেয় যে উড়ানো হয়তো আসলে বেঁচে আছে। কাগায়ার বস তখন তাকে বলতে থাকে যে এবার সামিটটি অন্য একটি জায়গাতে অনুষ্ঠিত হবে, তবে এবার আমাদের লক্ষ্য রাখতে হবে যে সেই নতুন জায়গা সম্পর্কে হিবিস্কাস যেন কোনো কিছু জানতে না পারে, কারণ গতবার হয়তো তারা ফেক ভিডিও বানিয়ে পাঠিয়েছে, এবার হয়তো সত্যি সত্যি তারা মিসাইল লঞ্চ করতে পারে। অন্যদিকে আমরা দেখতে পারি যে উড়ানো অলরেডি জিনের ডিভাইস হ্যাক করে ফেলেছে। সেই তথ্যগুলো ঘাটাঘাটি করে জানতে পারে যে বাটারফ্লাই নামের একজন ব্যক্তি পুলিশের সকল তথ্যই জিনের কাছে পার করে দিচ্ছিল। কাগায়া সে চিঠি পড়ে বুঝতে পারে যে তাদের অফিসে বাটারফ্লাই নামের কোনো একজন ব্যক্তি বা গ্রুপ তাদের সকল প্রকার ইনফরমেশন লিক করে দিচ্ছে। উড়ানো এই চিঠির মাধ্যমে কাগায়াকে জানিয়ে দেয় যে বাটারফ্লাই নামক এই চক্র থেকে পুলিশ যেন সচেতন থাকে। আর এই চিঠিটি পাওয়ার পর সে অফিসের সবাইকে সন্দেহের চোখে দেখতে শুরু করে। আর এই চিঠিটি পড়ার পর থেকে কাগায়া সেই বাটারফ্লাই নামক বিষয়টি বোঝার চেষ্টা করে। আসলে সে ব্যক্তিটিকে যে কিনা সবকিছু লিক করে দিচ্ছে সে তাকে খোঁজার চেষ্টা করে। কিন্তু এভাবে কি কাউকে বের করা সম্ভব? অফিসের সবাই তো যে যার যার মতো কাজ করে যাচ্ছে, তাই সে কোনোভাবে কাউকে খুঁজেও পাচ্ছিল না। অফিস শেষে কাগায়া বাসায় ফিরে যায়। বাসায় গিয়ে সে তার গার্লফ্রেন্ডকে দেখে অনেকটাই হতভম্ব হয়ে যায়, কারণ তার গার্লফ্রেন্ড মিনুরির এত তাড়াতাড়ি আসার কথা ছিল না। মিনুরি জানায় তার কাজ শেষ হয়ে গেছে বলে সে দ্রুতই চলে এসেছে। কাগায়া তখন টেবিলের উপরে মিনুরির আরেকটি ডিভাইস দেখতে পারে। কাগায়া তাকে এই ফোন সম্পর্কে জিজ্ঞাসা করে। মিনুরি তাকে জানায় সে এই ফোনটি তার বিজনেসের কাজে ব্যবহার করে। কিন্তু চিন্তার ব্যাপারটা হলো কাগায়া এর আগে কখনোই মিনুরির কাছে এই ডিভাইসটি দেখেনি, যার কারণে সঙ্গে সঙ্গে কাগায়ার মনে সন্দেহ ঢুকে পড়ে। এরপর মিনুরি যখন ঘুমিয়ে যায় কাগায়া তখন তার সকল প্রকার ডকুমেন্ট নিয়ে ঘাটাঘাটি শুরু করে। একটা সময় সে আশ্চর্যজনক একটি বিষয় দেখতে পারে। মিনুরির ফিরে আসার কথা ছিল ফ্লাইটের মাধ্যমে, কিন্তু সে এসেছে একটি বোটে। আর এই সব কিছু দেখে কাগায়া কোনো কিছু মিলাতে পারছিল না। কাগায়া সন্দেহ করতে থাকে যে তার গার্লফ্রেন্ড হয়তো হিবিস্কাসের সাথে জড়িত আছে। আর এসব কিছুর কারণে কাগায়ার মন একদমই ভারী হয়ে যায়। পরদিন সকালে সে তার বসের সাথে দেখা করে। তার সন্দেহের সবকিছুই তার বসের সাথে আলোচনা করতে থাকে। পাশাপাশি কাগায়া তার বসকে জানায় উড়ানোকে ধরার জন্য সে কোরিয়াতে যেতে চাচ্ছে। তার বস তখন তার কথায় রাজি হয়ে যায়, এমনকি সেও তার সাথে যেতে চাচ্ছে। যেটা শুনে কাগায়া অনেক বেশি খুশি হয়ে যায়। এমনকি এমন একটি খারাপ সময়ে সে তার বসকে ছাড়া আর কাউকেই বিশ্বাস করতে পারছিল না। আর এখন যেহেতু তার বস নিজেই তার সাথে যেতে চাচ্ছে, সেহেতু তার আর কোনো টেনশনই থাকলো না। সেদিন রাতে কাগায়ার সিনিয়র তাকে একটি হোটেলে ডেকে পাঠায়। সে হোটেলে গিয়েই কাগায়া তমিতাকে দেখতে পারে। সিনিয়র বস তখন তমিতাকে তাদের সাথে নিতে চাচ্ছিল। তমিতা কোনোভাবেই তার কথায় রাজি হচ্ছিল না। সে ভাবতে থাকে এই মিশনে যদি সে যায় তাহলে অবশ্যই তার স্ত্রীর কোনো ক্ষতি হতে পারে, যার কারণে তমিতা সেখান থেকে চলেই যাচ্ছিল। এ সময় সিনিয়র তাকে ডেকে তার মোবাইলটি চেয়ে বসে। মোবাইলটি চেক করতে তারা দেখতে পারে যে উড়ানো অলরেডি তার ফোন হ্যাক করে ফেলেছে। যে বিষয়টি দেখে তমিতা ভয় পেয়ে যায়। সে ভাবছিল তার স্ত্রী কিডন্যাপ হয়ে যাওয়ার পর থেকে সে এই ফোনটা একাই চালিয়েছে। এখনো পর্যন্ত এই ফোনটি সে ছাড়া অন্য কারো হাতেই যায়নি। তাহলে কিভাবে সম্ভব তার এই ফোনটি কেউ হ্যাক করে বসবে? তখন তার হুট করেই সেদিনের কথা মনে পড়ে যায়, যেদিন আসলেও তার হেডফোন ডিস্ট্রয় হওয়ার কারণে তাকে একটি এয়ারবাড দেওয়া হয়েছিল। আর এই এয়ারবাডের মাধ্যমে সেই ডিভাইসটিকে তারা হ্যাক করে ফেলেছে। আর এই এয়ারবাডে এমন একটি কোড ব্যবহার করা হয়েছে যে কোডের মাধ্যমে তার ডিভাইসটিকে হ্যাকার হ্যাক করে ফেলেছে। তুমি তার এবার কোনো কিছুই আর করার ছিল না, যার কারণে সে সিনিয়রের কথা মতো রাজি হয়ে যায়, কারণ এখন পুলিশ অফিসারদের ছাড়া কোনোভাবেই সে বাঁচতে পারবে না।
এরপর আমরা দেখতে পারি আসামি এবং তমিতা মেসেজের মাধ্যমে দুজনের মধ্যে কথোপকথন করতে থাকে। তারা বলতে থাকে কিছুদিনের মধ্যেই তারা কোরিয়াতে যাবে। তাদের এই মেসেজ আদান প্রদানের পিছনে একটাই কারণ ছিল, তাদের এই মেসেজগুলো যেন উড়ানোর চোখে পড়ে। সত্যি সত্যি উড়ানো এই মেসেজগুলো দেখতে পারে, যেটা দেখে উড়ানো একদমই খুশি হয়ে যায়। আর এ সময় আমরা জানতে পারি কার প্রতিমূর্তি সে তৈরি করতে চেয়েছে, আর সেটি হলো আসামি। উড়ানো চাচ্ছিল আসামি যেন আসলেও কোরিয়াতে আসে, এবং সে তখন আসামির মাধ্যমে তার প্রতিমূর্তি তৈরি করে ফেলবে। আর এসব কিছু ভাবতে ভাবতে উড়ানো অনেক বেশি খুশি হয়ে যায়। তো এরপর আমরা দেখতে পারি তমিতা এবং আসামি তাদের প্ল্যান অনুযায়ী কোরিয়াতে পৌঁছে যায়। এমনকি তারা একটি হোটেল বুকিং করে। আর এই সব কিছুই উড়ানো আগে থেকেই ফলো করতে থাকে। এ সময় সে হোটেলে আমরা উড়ানোকেও দেখতে পারি। অন্যদিকে উড়ানো কিন্তু জানতো না যে এখানে কাগায়াও উপস্থিত হয়েছে, এমনকি তার সাথে তার টিমও আছে। এরপর উড়ানো তমিতা এবং আসামিকে ফলো করতে করতে একটি লিফটে উঠে বসে। কাগায়ার সঙ্গে সঙ্গে সেই লিফটের প্রত্যেকটা এক্সিট পয়েন্ট ব্লক করে দেয়। উড়ানো বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে সবাই ধরে ফেলে। তবে এরপর সবাই মিলে লক্ষ্য করে দেখে সে আসলে উড়ানো ছিলই না। কারণ উড়ানো যে কোনো কিছুই করুক না কেন, তার একটা সেকেন্ড অপশন থাকবেই, যার কারণে সে বারবার পুলিশের হাত থেকে বেঁচে যায়। সে আসলেও তার মতো ড্রেস পরা অনেকগুলো ব্যক্তিকে সে হোটেলের মধ্যে ছেড়ে দেয়, যার কারণে পুলিশ কোনোভাবে বুঝতে পারছিল না যে আসলে উড়ানো কোথায়। এবারের বারেও উড়ানো আবারও পুলিশের হাত থেকে বেঁচে ফেরে। তবে সেদিন কাগায়ার টিমের একজন মারা গিয়েছিল। তো যাই হোক, এরপর আমরা দেখতে পারি কাগায়া এবং তার সিনিয়র দুজন মিলে কথা বলতে থাকে। তাদের মধ্যে কথোপকথন চলাকালীন অবস্থাতে কাগায়ার ফোনে একটি কল চলে আসে। কলটি রিসিভ করতেই ওপার থেকে উড়ানো কথা বলে ওঠে। উড়ানো তখন কাগায়াকে বলতে থাকে, তুমি সব সময় সতর্ক থাকবে, কারণ কখন কে তোমার সাথে বেমানি করে বসে তার কোনো বিশ্বাস নেই। এ কথা বলার পর সে তার কল কেটে দেয়। কল কাটার সঙ্গে সঙ্গে সেই ড্রোনটি সেখানে ব্লাস্ট হয়ে যায়, যার কারণে কাগায়া এবং তার সিনিয়র সঙ্গে সঙ্গে মাটিতে লুটে পড়ে। তবে এবারের বারে তারা বেঁচে যায়, তাদের কোনো ক্ষতি হয় না। এরপর সিনটি পরিবর্তন হয়। আমরা দেখতে পারি সুমিনকে কে যেন উঠিয়ে নিয়ে যায়। এলোমেলো চুলওয়ালা এই ব্যক্তিটি আসলে সুমিনের চাচা। সুমিন একদিন উড়ানোকে বলেছিল সে তার মায়ের কাছে বড় হয়েছে। আসলে বিষয়টি পুরোপুরি মিথ্যা ছিল। আসলে সুমিন অনাথ আশ্রমেই বড় হয়েছে, কিন্তু একটা সময় তার চাচা তাকে সেখান থেকে নিয়ে আসে। এরপর তার উপরে শুরু হয় অমানবিক অত্যাচার। আর এই অত্যাচারগুলোর কারণেই তার পিঠে অনেক দাগ দেখা যায়, ঠিক যেমন দাগ উড়ানোর পিঠেও ছিল। এরপর প্রচণ্ড অত্যাচারের ফলে সুমিন হিবিস্কাসে যোগদান করে, কারণ সুমিন জানতো হিবিস্কাসে যদি সে যোগদান করে তাহলে কোনোভাবেই তার চাচা তাকে আর টর্চার করতে পারবে না, কারণ হিবিস্কাসকে ভয় পায় না এমন কোনো লোকই নেই। আর এভাবে সে বেশ কিছুদিন ভালো ছিল। তবে তার চাচা এখন সুযোগ বুঝে আবারও সুমিনকে তুলে নিয়ে আসে। রীতিমতো তার আগের সে অভ্যাস অনুযায়ী তার উপরও অত্যাচার করতে শুরু করে। তবে সৌভাগ্যবশত সেখানে উড়ানো উপস্থিত হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে সুমিতের চাচাকে মেরে সুমিনকে উদ্ধার করে। সুমিন তখন উড়ানোকে দেখেও অনেক অবাক হয়ে যায়। সে তাকে বলতে থাকে, তুমি কিভাবে জানলে যে আমি এখানে আছি? উড়ানো তখন জানায়, আসলে অনেক আগেই আমি তোমার ডিভাইস হ্যাক করে ফেলেছিলাম। তারপর থেকে আমি তোমার সবকিছুই অবজার্ভ করেছি, এমনকি তোমার অতীতও আমি জানতে পেরেছি। আর তুমি যখন যে লোকেশনেই থাকো না কেন, আমি সবকিছুই জানতে পারি। আর সেই ইনফরমেশন অনুযায়ী আমি এখানে উপস্থিত হয়েছি। উড়ানোর মুখ থেকে এসব কথা শুনে সুমিন কান্নায় ভেঙে পড়ে। উড়ানো তখন চাচাকে সুমিনের হাতে তুলে দেয়। সুমিন এরপর তার চাচাকে মারতেই যাচ্ছিল। তবে এ সময় তার চাচা তার কাছে এমনভাবে প্রাণ ভিক্ষা চায় যে সুমিন কোনোভাবেই তাকে আর মারতে পারে না। উড়ানো এরপর সুমিনকে তার ফ্ল্যাটে নিয়ে যায়। বাথটাবে শুয়ে শুয়ে সুমিন তখন উড়ানোর সাথে কথা বলছিল। সুমিন তখন উড়ানোকে বলে, আমি জানি তুমি খুব ছোটবেলা থেকে অনেক অত্যাচারের মধ্যে দিয়ে বড় হয়েছ। তোমার মা তোমার উপর অনেক অত্যাচার করত। সুমিনের এই কথাগুলো শুনে উড়ানোর সব কথাই মনে পড়ে যায়। ছোটবেলায় কত কষ্ট করে তাকে বড় হতে হয়েছে, কত অত্যাচার তাকে সহ্য করতে হয়েছে। তবে এত কিছুর পরেও সে সুমিনকে কিছুই বলে না। এরপর যখন রাত হয়, সুমিন নিজে থেকে উড়ানোর কাছে যায়। সুমিন তখন উড়ানোকে রিকোয়েস্ট করে সেই রাতটি একসাথে ঘুমিয়ে যেতে। আর এই প্রস্তাবে উড়ানো কিছুই বলে না, কারণ এমনিতেই সুমিন আজকে অনেক খারাপ একটি দিন কাটিয়েছে, যার কারণে সেই রাতে তারা একসাথে ঘুমিয়ে পড়ে। কিন্তু সুমিনের এত ইমোশন দেখেও উড়ানো কোনো রিয়্যাক্টই করে না, কারণ সে তো আসলেও সুমিনকে ভালোবাসে না। সে ভালোবাসে অন্য একটি মেয়েকে। ঘুম থেকে উঠে সুমিন দেখতে পারে উড়ানো তাদের দুজনের জন্যই সকালের ব্রেকফাস্ট তৈরি করেছে। সুমিন বিষয়টি অনুভব করতে পারে এবং অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে ভাবতে থাকে উড়ানো হয়তো তাকে ভালোবাসতে শুরু করেছে। এরপর সিনটি পরিবর্তন হয়। আমরা দেখতে পারি কাগায়া অলরেডি কোরিয়া থেকে ফিরে এসেছে। কাগায়ার গার্লফ্রেন্ড মিনোরি তখন তাকে দেখতে পেয়ে দৌড়ে তার দিকে আসে, কারণ সে কাগায়াকে কিছু একটা বলতে চায়। কাগায়া তখন ভাবতে থাকে হয়তো মিনোরি তাকে গোপন কোনো কিছু জানাতে চাচ্ছে, কিন্তু সেই কথাটি বলার আগেই মিনোরি মাটিতে পড়ে যায়। তার তখন প্রচণ্ড পেট ব্যথা হচ্ছিল। দ্রুত মিনোরিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে জানা যায় যে সে এখন 3 মাসের প্রেগনেন্ট। মিনোরি তখন কাগায়াকে বলে সে কোরিয়া থেকে যখন ফ্লাইটে করে আসার চিন্তা করে, ঠিক তখনই ডক্টর তাকে বলে এই অবস্থাতে সে কোনোভাবেই ফ্লাইটে উঠতে পারবে না, তাহলে তার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যেতে পারে, যার কারণে সে বাধ্য হয়ে বোটে এসেছিল। এই কথা শোনার পর আমরা কাগায়াকে অনেক বেশি খুশি হতে দেখি।
কারণ এতদিন সে মনে করেছিল মিনুরি হয়তো তারই কোনো ইনফরমেশন বাইরে লিক করে দিচ্ছে। মনে মনে সে অনেক কষ্ট পাচ্ছিল। আজ সেই সমস্যা তার জীবন থেকে দূর হলো। পাশাপাশি সে এখন বাবা হতে যাচ্ছে। এরপরে দেখা যায় উড়ানো আসামির সাথে দেখা করতে গিয়েছে, যে বিষয়টি সুমিন জানতে পারে। সুমিন এই বিষয়টি জানার পর মনে মনে অনেক বেশি কষ্ট পায়। উড়ানো যখন বাসায় ফিরে আসে তখন সুমিন তার সাথে খুব খারাপ ব্যবহার করতে শুরু করে। আর এর কিছুক্ষণের মধ্যেই সুমিন তার মনের কথা উড়ানোকে বলে দেয়। উড়ানো সুমিনের এই কথা শুনে তাকে জানায় তার কোনোভাবেই উচিত না উড়ানোর মতো একটি ছেলের সাথে জীবন কাটিয়ে দেওয়া। তাই সুমিনের উচিত উড়ানোকে অবশ্যই অ্যাভয়েড করে চলতে। কিন্তু কে শোনে কার কথা? সুমিন তো অলরেডি উড়ানোকে ভালোবেসে ফেলেছে। সে কি আর তার পিছু ছাড়ে? সুমিন তখন উড়ানোকে স্পষ্ট জানিয়ে দেয় যে যা কিছু হোক না কেন আমি তোমাকেই ভালোবাসি এবং তোমার সাথেই থাকবো। এরপর আমরা দেখতে পারি কাগায়া তার অফিসে বসে একা একা তার ল্যাপটপের সামনে কাজ করছিল। এ সময় সে উড়ানোর কথাই ভাবছিল। উড়ানো যে কথাগুলোর মাধ্যমে তাকে বারবার সাবধান হতে বলেছে সেই বিষয়গুলো সে বারবার ভাবতে শুরু করে। এরপর সে সামিটের সিকিউরিটি লিস্ট চেক করতে শুরু করে। এই সিকিউরিটি লিস্ট চেক করার সময় সে একদমই হতভম্ব হয়ে যায়। কাগায়া তখন লক্ষ্য করে উড়ানো অলরেডি যে ব্যক্তিগুলোকে খুন করেছে তারা সবাই প্রায় পুলিশের লোক ছিল। তবে সেই পুলিশের এক্স কর্মীগুলোকে তাদের জব থেকে ছাঁটাই করা হয়েছিল। কিন্তু এরপরেও দেখা যাচ্ছে আশ্চর্যজনকভাবে সেই ব্যক্তিগুলোই এখন সামিটের সিকিউরিটি টিমে কাজ করছে। কাগায় এ সময় এই বিষয়ের কোনো আগামাথায় বুঝতে পারে না। সে একটা বিশাল বিপাকের মধ্যে পড়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি উড়ান একটি গেম তৈরি করেছে, যে গেমের নাম ছিল কিলার বি। গেমটি এতই মজার ছিল যে অধিকাংশ গেম লাভাররা এই গেমটি খেলা শুরু করেছিল। বলতে গেলে খুব অল্প সময়ের মধ্যে গেমটি খুবই পপুলার হয়ে যায়। এরপরে আমরা দেখতে পারি যে উড়ানো জিনকে ফাঁকি দিয়ে তার আস্তানা থেকে বেরিয়ে পড়ে। যে বিষয়টি সুমিন জানতে পেরে তার বস জিনকে জানিয়ে দেয়। জিন রাগের মাথায় সুমিনকে থাপ্পড় মেরে বসে। সুমিন তখন জিনকে বলে আমি জাপানে যেতে চাই, কারণ আমি জানি সে অবশ্যই আসামির সাথে দেখা করতে গেছে। জিন তখন সুমিনকে জাপানে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পারি উড়ানো অলরেডি জাপানে পৌঁছে গিয়েছে। সেখানে তার জন্য দুজন অপেক্ষা করছিল। এরপর তাদেরকে নিয়ে সে গাড়িতে উঠে বসে। কিছুক্ষণের মধ্যেই জিন উড়ানোকে কল করে বসে। জিন উড়ানোকে জানায় যে তুমি শেষ মুহূর্তে আমার সাথে কেন ধোঁকাবাজি করলে। উড়ানো তখন তাকে জানায় সে কোনোভাবে তার সাথে ধোঁকাবাজি করেনি। সে প্রোগ্রাম এমনভাবে সেট করেছে যে ঠিক সময় মতো সামিটে আক্রমণ করা হবে। এই মুহূর্তে জিনের উড়ানোকে বিশ্বাস করা ছাড়া আর কোনো পথই ছিল না, যার জন্য তার কথা মতো সে তার ফোন রেখে দেয়। এর মধ্যে দিয়েই সেই দিনটি পার হয়ে যায়। চলে আসে তার পরের দিন, অর্থাৎ বহুল প্রতীক্ষিত সেই দিনটি, যে দিনটিতে কিনা সামিট অনুষ্ঠিত হচ্ছে। তবে এই দিনটিতে সবাই হাসি খুশি ছিল, কারণ সবাই নিশ্চিত ছিল যে এই জায়গাতে উড়ানো কোনোভাবেই হামলা করতে পারবে না। কিন্তু কাগায়ের মনের সন্দেহ কিন্তু কোনোভাবেই দূর হয় না। সে খুব ভালো করেই জানে যে উড়ানো এত সহজে হেরে যাওয়ার পাত্র না। কাগায়া যখন এসব কিছু ভাবছিল ঠিক তখনই চারদিক থেকে ড্রোন এসে ঘিরে ধরে। যে ড্রোনগুলো দেখে সেখানে উপস্থিত কাগায়া সহ সবাই খুবই ভয় পেয়ে যায়। তবে সেখানকার অন্য সবাই এই ড্রোনগুলো সম্পর্কে না জানলেও কাগায়া খুব ভালো করেই জানে, কারণ এই ড্রোনগুলোর সবগুলোতেই বোম ছিল। কারণ এর আগেও ড্রোনের মধ্যে বোম রেখে তাদেরকে অ্যাটাক করা হয়েছে, অর্থাৎ কাগায়া এবং তার সিনিয়রকে অ্যাটাক করা হয়েছিল। কিন্তু কাগায়া ভাবতে থাকে যে এতগুলো ড্রোন একসাথে একটি মানুষ কিভাবে কন্ট্রোল করতে পারে। এ সময় আমরা এই সন্দেহের উত্তর পেয়ে যাই, আর এই রহস্যের জট এখনই খুলে যায়। আসলে এই ড্রোনগুলো উড়ানো অপারেট করছে না। আপনাদের হয়তো মনে আছে কিছুদিন আগে উড়ানো কিলার বি নামের একটি গেম লঞ্চ করেছিল। এই গেমটিতে প্রত্যেকটা গেমার আসলেও বি অর্থাৎ মৌমাছিকে অপারেট করত, কিন্তু আসলেও সেগুলো বি বা মৌমাছিকে তারা অপারেট করছিল না। তারা তাদের অজান্তেই এই ড্রোনগুলোকে অপারেট করছিল। এ সময় দেখা যায় একটি ড্রোন ক্র্যাশ করে মাটিতে ল্যান্ড করে এবং সঙ্গে সঙ্গে সেখানে ব্লাস্ট হয়ে যায়। এরপর কাগায়া সবার হেল্প নিয়ে প্রেসিডেন্টকে একটি সেফ জায়গাতে পৌঁছানোর কথা বলতে থাকে। প্রেসিডেন্টের সেফ জায়গা নিশ্চিত হওয়ার পর সে জ্যামার নিয়ে আসে, যেন এই জ্যামারের মাধ্যমে ড্রোনগুলোকে কোনোভাবে নিষ্ক্রিয় করা যায়। জ্যামার সেট আপ করার পরে সেই ড্রোনগুলো একটা একটা করে মাটিতে পড়তে শুরু করে। কাগায়া ড্রোনগুলোর কাছে গিয়ে ভালোভাবে লক্ষ্য করে দেখতে পারে যে আসলে সেখানে কোনো বোমই ছিল না, অর্থাৎ কোনো ড্রোনেই আর বোম ছিল না। কাগায়া তখন বুঝতে পারে তাদেরকে আবারও বোকা বানানো হয়েছে। তবে আসল ঘটনা তো ভিতরে আগেই ঘটে যায়। জিন এ সময় প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করে সেই ড্রোনগুলোকে ব্লাস্ট করার ভয় দেখিয়ে তার কাছ থেকে অনেকগুলো টাকা হাতিয়ে নিয়েছে। অর্থের পরিমাণ ছিল $2 বিলিয়ন। আর প্রেসিডেন্টকে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টাই ছিল জিনের মেইন প্ল্যান। জিন এবার নিজের অ্যাকাউন্টে এতগুলো টাকা দেখে একদম খুশিতে আত্মহারা হয়ে যায়। তবে খুশিতে লাফালাফি করার কিছুক্ষণের মধ্যেই সে দেখতে পারে তার অ্যাকাউন্টটি ধীরে ধীরে জিরো হয়ে যাচ্ছে, অর্থাৎ কেউ যেন তার এই ডিভাইসকে হ্যাক করে সকল টাকায় তার কাছে নিয়ে যাচ্ছে। তার অ্যাকাউন্ট যখন জিরো হয়ে যায় ঠিক তখনই উড়ানো তাকে কল করে বসে। জিন কল রিসিভ করতেই উড়ানো বলতে থাকে আমি জানি তুমি অনেক অবৈধ টাকা উপার্জন করেছো, তাই তোমাকে শাস্তি দেওয়ার জন্য তোমার সকল টাকায় আমি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছি। এ সময় জিন কি করবে তা বুঝে উঠতে পারছিল না, কারণ একে তো সে প্রেসিডেন্টকে ধোকা দিয়ে তার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে, অন্যদিকে যে গ্রুপের সে সেক্রেটারি সেই গ্রুপকেই সে প্রতারিত করেছে, অর্থাৎ হিবিস্কাসের সাথে সে প্রতারণা করেছে।
কারণ হিবিস্কাসের একটা মাত্রই উদ্দেশ্য ছিল, যার মাধ্যমে তাদের টেরোরিজম যেন আরও বেশি দিন চলতে পারে। সে তা না করে হিবিস্কাসের টিমকে কাজে লাগিয়ে সে নিজের অর্থের পরিমাণ বাড়িয়ে নিয়েছে। তার এই নোংরা প্ল্যানের সাথে কিছু পুলিশও জড়িত ছিল, যারা বাটারফ্লাই নামে পরিচিত ছিল। কিন্তু এক উড়ানোই তাদের সকল প্ল্যানিং উড়িয়ে দেয়। আর এসব কিছু জানার পরে হিবিস্কাসের অথরিটি জিনের কাছে পৌঁছে যায়। জিন বুঝে যায় যে সে কোনোভাবেই আর বাঁচতে পারবে না, তাই তার কাছে থাকা একটি পিস্তল দিয়ে সে আত্মহত্যা করে। এরপর আমরা দেখতে পারি উড়ানো আসামির বাড়িতে চলে যায়। সে বাইরে থেকে গেটের ফাঁকা অংশ দিয়ে আসামিকে দেখতে থাকে। সে অনেক আগ্রহের সাথে আসামির দিকে তাকিয়ে থাকলেও আগের মতো আসামির প্রতি আর কোনো টান অনুভব সে করতে পারে না। এ সময় সে বারবার সুমিনের কথা মনে করতে থাকে। সে তখন খুব ভালো করে বুঝতে পারে সে এখন আর আসামিকে না, বরং সুমিনকে ভালোবেসে ফেলেছে। এরপর উড়ানো সেখান থেকে ব্যাক করে। ফেরার পথে সে সুমিনকে সামনে দেখতে পারে। সুমিন তখন তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। প্রশ্ন করে, তুমি কি আসামির সাথে দেখা করেছো? উড়ানো বলে, না, আর আমি তার সাথে এখন আর দেখাও করতে চাই না। আর এর পিছনের কারণ তুমি নিজেই। আমার বারবার তোমার কথাই মনে হচ্ছিল। আর এই কথাগুলো শুনে সুমিন আবারও তার প্রতি ইমোশনাল হয়ে পড়ে। এর পাশাপাশি সুমিন লক্ষ্য করে যে কিছু পুলিশ উড়ানোকে ঘেরাও করে ফেলেছে। তাই সে তার হাতে থাকা বন্দুকটি দিয়ে উড়ানোকে গুলি করার পরিবর্তে সে পুলিশ অফিসারদের উপরে হামলা করে বসে এবং এই ফাঁকে সে উড়ানোকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। আর এ সময় দুর্ভাগ্যবশত সুমিনের পেটে একটি গুলি বিঁধে পড়ে। উড়ানো তখন সুমিনকে বাঁচানোর জন্য একটি গোপন রুমের ভিতরে ঢুকিয়ে নেয়। সে অনেক কষ্ট করে সে বুলেটটি সুমিনের পেট থেকে বের করে আনে। এরপর সেখান থেকে সে বেরিয়ে পড়ে মেডিসিন আনার জন্য। তবে সে যখনই বের হয় তখন কাগায়ার সিনিয়র এসে তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। আর এ সময়ে আমরা কাগায়াকেও সেখানে দেখতে পারি। তবে এখানে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে। কাগায়া এ সময় উড়ানোর দিকে বন্দুক তাক না করে তার সিনিয়রের দিকে বন্দুক তাক করে বসে। কারণ কাগায়া এতদিনে সবকিছু জেনে গেছে। আর সেটি হলো বাটারফ্লাইটে আর কেউই ছিল না, বরং তার সিনিয়র নিজেই ছিল। এরপর কাগায়া এবং তার সিনিয়রের সাথে অনেক কথোপকথন হতে থাকে। কাগায়ার সিনিয়র অলরেডি বুঝে যায় যে তার আর বেঁচে থাকা হলো না, তাই ভয় পেয়ে সে কাগায়াকে গুলি করে মেরে ফেলতে চাচ্ছিল। ঠিক এই মুহূর্তে উড়ানো তার হাতে থাকা বন্দুকটি দিয়ে কাগায়ার সিনিয়রকে সেখানে গুলি করে বসে। এ সময় কাগায়ার সিনিয়র মৃত্যুবরণ করার আগেই উড়ানোকে গুলি করে বসে। উড়ানো তখন মৃত্যুর কোলে ঢলে পড়ে। কাগায়া এরপর দৌড়ে গিয়ে উড়ানোকে কোলে তুলে নেয়। এতদিন যতবার তাদের মধ্যে কথা হয়েছে ততবারই উড়ানো কাগায়াকে বন্ধু বলে সম্বোধন করেছে, যার কারণে কাগায়া উড়ানোর উপর তখন প্রচণ্ড রেগে যেত। কিন্তু আজ মনেরও অজান্তে কাগায়া তার মধ্যে উড়ানোর প্রতি বন্ধুত্বের টান খুঁজে পায়। সে এ সময় তার চিরশত্রু উড়ানোকে খুঁজে পাওয়ার আনন্দ কোনোভাবেই আর অনুভব করতে পারে না, বরং সে এখন উড়ানোর মৃত্যু হতে দেখে কান্নায় ভেঙে পড়ে। আর এর কিছুক্ষণের মধ্যেই উড়ানো তার কোলে মৃত্যুবরণ করে। হঠাৎ করে দেখা যায় পেছন থেকে কাগায়ার মাথায় কে যেন আঘাত করে সেখানে তাকে অজ্ঞান করে ফেলে। জ্ঞান ফিরলে সে জানতে পারে যে সে অজ্ঞান হওয়ার পর উড়ানোর লাশ আর কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি সেই ডেড বডি এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এরপর সিনটি পরিবর্তন হয়। আমরা এ সময় সুমিনের সাথে উড়ানোকেও দেখতে পারি। তবে উড়ানোকে দেখে অনেকটাই অবাক লাগছিল। সে কি আসলেও এখনো পর্যন্ত বেঁচে আছে? না, আসলেও এটা উড়ানো নয়, এটা ছিল তারই প্রতিমূর্তি। সেদিন সুমিন কাগায়াকে অজ্ঞান করে উড়ানোর লাশ নিয়ে এসে সেটার মাধ্যমে প্রতিমূর্তি তৈরি করে ফেলেছে। এরপর থেকে সেই প্রতিমূর্তি তার সাথে সে রেখে দিয়েছে। সে এবার সিদ্ধান্ত নিয়েছে সারাটা জীবন এই প্রতিমূর্তির সাথেই সে কাটিয়ে দেবে। ভালোবাসা কতটা গভীর হতে পারে, তাই না? যেখানে আজ উড়ানোর আগের ভালোবাসার মানুষের প্রতিমূর্তি নিয়ে জীবনটা কাটিয়ে দেওয়ার কথা, সেখানে সুমিনই আজ উড়ানোর প্রতিমূর্তি নিয়ে জীবনটা কাটিয়ে দিচ্ছে। শেষমেশ উড়ানো তাকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু উড়ানো সুমিনকে ভালোবাসার কোনো সুযোগই পেল না। অন্যদিকে বেচারি সুমিন এত ভালোবাসার পরেও তার ভালোবাসার মানুষের কাছ থেকে শেষ ভালোবাসাটুকুও পেল না।